মহাসমুদ্র বিশ্বের সবচেয়ে রহস্যময় একটি স্থান। আমরা মানুষেরা গোটা পৃথিবী বলুন বা মহাকাশ এগুলি সম্পর্কে যতটা জানি সেই তুলনায় মহাসমুদ্র সম্পর্কে বহুগুণ কম জানি, কারণ মহাসমুদ্র আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আপনি কি জানেন মহাসমুদ্রের এমন কিছু জায়গা আছে যেখানে মানুষেরা পৌঁছাতে পারে না? এর মধ্যে একটি বিশেষ জায়গা ড্রেক প্যাসেজ, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ, এবং এই পথ 1000 বছর ধরে মানুষেরা এড়িয়ে চলে। কোনো জাহাজ এই পথ অতিক্রম করে না। অনেকে মনে করে পানামা খাল তৈরির কারণে এই পথে কোনো জাহাজ যায় না, কারণ তাদের কাছে আমেরিকার পূর্ব উপকূল থেকে দক্ষিণ আমেরিকা এবং তারপর বাকি বিশ্বের সাথে যোগাযোগের জন্য শর্টকাট সমুদ্রপথ পানামা খাল রয়েছে। এই কথাটি সত্যি, তবে শুধুমাত্র শর্টকাট পথের জন্য নয়। পানামা খাল নির্মাণের এই একমাত্র কারণ ছিল না। পানামা খাল নির্মাণের গুরুত্বপূর্ণ কারণ ছিল যে সমস্ত জাহাজ অ্যান্টার্কটিকা এবং কেপ হর্নের মধ্যে এই 620 মাইল প্রসারিত এলাকাটি পার করতে চায় এবং যেখানে প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং দক্ষিণ মহাসাগর মিলিত হয়, যাকে ড্রেক প্যাসেজ বলে, এই জায়গাটি দিয়ে একটি জাহাজ পার করা মানে মৃত্যুর সাথে লড়াই করা। কিন্তু আপনি কি জানেন এই এলাকাটিকে ড্রেক প্যাসেজ কেন বলা হয় এবং এখানে কি ঘটে যা একটি জাহাজকেও এই অঞ্চল পার করতে দেয় না? আসুন আজকের ভিডিওতে আমরা এর কারণ জানার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। কেন একটি জাহাজ এই অঞ্চল পার করতে পারে না, এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অবশ্যই অতীত অর্থাৎ পঞ্চদশ শতাব্দীতে ফিরে যেতে হবে, যখন ফ্রান্সিস ড্রেক নামে একজন জলদস্যু আটলান্টিক মহাসাগরে সন্ত্রাস চালাত। যে সময়টিতে ব্রিটিশ এবং স্প্যানিশ সাম্রাজ্যগুলি নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বিশ্বব্যাপী এক মরণ লড়াইতে নেমেছিল। যাই হোক, ফ্রান্সিস সেই সময় কোনো সাধারণ জলদস্যু ছিল না, কারণ তার কাছে ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ সমর্থন, এবং তিনি সেই সমর্থন বা ক্ষমতায় আফ্রিকান শহরগুলিকে আক্রমণ করত, তাদেরকে ধ্বংস করত এবং জনগণকে ব্রিটেনে নিয়ে যেত দাস হিসাবে। ফলে ব্রিটিশ সাম্রাজ্য এবং ফ্রান্সিসের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়। এরপর ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় দক্ষিণ আমেরিকার উপর স্প্যানিশ সাম্রাজ্যের আধিপত্য ভাঙতে ফ্রান্সিসকে পাঠানো হবে। ফ্রান্সিসের পরিকল্পনা ছিল দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের শহর ও গ্রামগুলি জয় করে ম্যাগেলান প্রণালীতে প্রবেশ করা এবং তারপর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের গ্রামগুলি আক্রমণ করে ব্রিটিশদের নিয়ন্ত্রণে আনা। এই প্রক্রিয়ায় তাকে বলা হয় তিনি যত শহর চাইবেন লুট করতে পারে, শুধুমাত্র দক্ষিণ আমেরিকার সমগ্র উপকূল রেখা ব্রিটিশ নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। 1957 সালের ডিসেম্বরে ড্রেক 5টি জাহাজে 200 জন লোক নিয়ে যাত্রা শুরু করেন। এপ্রিল মাসে তারা আর্জেন্টিনায় পৌঁছায়। সেখানে কিছু লোক বিদ্রোহ করছিল, তাই ড্রেক তাদের মধ্যে প্রায় 40 জনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এরপর সে আর্জেন্টিনায় 2টি জাহাজ রেখে যায় এবং বাকি 3টির সাথে সামনে এগিয়ে চলে। কিন্তু তিনি যখন একটি প্রণালী অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর চেষ্টা করে, একটি শক্তিশালী ঝড় তাদের জাহাজে আঘাত হানে, যার ফলে 3টি জাহাজ একে অপরকে হারিয়ে ফেলে। একটি জাহাজের ক্রুরা ধরে নিয়েছিল যে ড্রেক হয়তো মারা গিয়েছে, তাই তারা ইংল্যান্ডের দিকে অগ্রসর হয়। আরেকটি জাহাজ ঝড়ের মধ্যে হারিয়ে যায় এবং ড্রেক প্যাসেজ পর্যন্ত এসে অদৃশ্য হয়ে যায়, যে জাহাজটিকে ড্রেক পেছন থেকে অনুসরণ করছিল। কিন্তু সামনের জাহাজের এই অবস্থা এবং বিপজ্জনক সমুদ্র দেখে তিনি বুঝতে পারেন আরও এগিয়ে গেলে কেবল মৃত্যু ছাড়া আর কিছুই হবে না। সেই সময় এই জায়গার ওপারে কি রয়েছে তা কেউই জানত না, কারণ আজকের মতো কোনো বিশ্ব মানচিত্র তখনও তৈরি হয়নি। ড্রেক তার জাহাজ ফিরিয়ে নিয়ে আবারও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দিকে রওনা দেয় এবং পশ্চিম উপকূলের কিছু অঞ্চল লুটপাট করার পর সান ফ্রান্সিসকোতে এসে থেমে যায়। তিনি এরপর আর ব্রিটেনে ফিরতে পারেননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তিনি যদি ভুলবশত আবারও ওই অঞ্চলে প্রবেশ করে তাহলে তিনি বেঁচে ফিরতে পারবেন না। যাই হোক, ফ্রান্সিস ড্রেকের নাম অনুসারে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছিল ড্রেক প্যাসেজ, কারণ এর আগে আর কোনো জীবিত মানুষ এই অঞ্চলে প্রবেশ করতে পারেনি, বা যদি এসেও থাকে তারা কেউ হয়তো বেঁচে ফেরেনি, কারণ বেঁচে ফিরলে কেউ না কেউ এই ঘটনার সাথে পরিচিত থাকত। ড্রেক ফিরে যাওয়ার পর তার বন্ধুদেরকে বলেছিলেন যে এই সমুদ্রের ওপারে অন্য একটি জগৎ বা কোনো দ্বীপ থাকতে পারে যেখানে আজ পর্যন্ত কেউ বাস করেনি। ড্রেক আসলে যে দ্বীপটির কথা অনুমান করেছিল তা ছিল অ্যান্টার্কটিকা। এরপর 1000 বছর ধরে মানুষেরা বিশ্বাস করেছিল যে এখানে একটি মহাদেশ থাকতে পারে, যাকে প্রাচীন গ্রিকরা টেরা অস্টালিস ইনকগনিটা নামে অভিহিত করেছিল, যার অর্থ অজানা দক্ষিণ ভূমি, কিন্তু কেউ এটি তার নিজের চোখে কোনোদিনও দেখেনি। এরপর 7শ শতকে ব্রিটিশ একজন অভিযাত্রী ক্যাপ্টেন কুক এই দক্ষিণ মহাদেশের সন্ধানে বের হয়েছিল। তিনি পুরো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ মহাসাগরে প্রবেশ করেন, কিন্তু তিনি অ্যান্টার্কটিকা দেখতে পাননি।
এবং ফেরার পথে এই ড্রেক প্যাসেজে তার জাহাজটি ধরা পড়ে এবং তিনি যেভাবেই হোক প্রাণ নিয়ে পালিয়ে যান। ক্যাপ্টেন কুক আর কখনো এই সমুদ্রে ফিরে যাননি, যদিও তিনি তার সময়ের সর্বশ্রেষ্ঠ অভিযাত্রী ছিলেন। এই ক্যাপ্টেন কুকই নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। ক্যাপ্টেন কুক তার ভ্রমণ কাহিনীতে লিখেছিলেন যে এই দক্ষিণ মহাদেশটি আবিষ্কারের ঝুঁকি এত বেশি ছিল যে আমি যতদূর যেতে পেরেছি এমন কোনো মানুষ নেই এখানে পৌঁছাতে পারবে। যেখানে তিনি ড্রেক প্যাসেজের বিপদগুলি বর্ণনা করেন, যার মধ্যে ছিল প্রত্যাশিত আবহাওয়া, শক্তিশালী স্রোত এবং আইসবার্গ। এই অঞ্চলটি গিরিপথে হারিয়ে যাওয়া বেশ কয়েকটি জাহাজের গল্পের সাথেও জড়িত রয়েছে, যেমন ইউএসএস ইন্ডিয়ানাপোলিস জাহাজ, যে জাহাজটি 1945 সালে ড্রেক প্যাসেজ অতিক্রম করার সময় একটি জাপানি সাবমেরিন দ্বারা মিসাইল ছুড়ে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এখন প্রশ্ন ওঠে, কেন এই ড্রেক প্যাসেজ এত বিপজ্জনক? বিশ্বের অন্যান্য অংশেও মহাসাগর মিলিত হয়, কিন্তু এই স্থানে কি এমন ঘটে? আসলে এই স্থানটিতে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলপ্রবাহ আন্টার্কটিকার হিমশীতল জলের সাথে মিলিত হয়, যে অঞ্চলটি ড্রেক প্যাসেজ নামে পরিচিত। এই সংঘর্ষের ফলে জলপ্রবাহ প্রতি সেকেন্ডে 200 মিলিয়ন ঘন গজ পর্যন্ত বৃদ্ধি পায়। যে জলপ্রবাহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী নদী অ্যামাজনে যেমনটা হয়, তার থেকেও ড্রেক প্যাসেজে 600 গুণ বেশি হয়। সুতরাং এই জলপ্রবাহ কতটা ভয়ানক তা কল্পনা করতে পারেন। এই প্রচণ্ড প্রবাহের কারণে এখানে ঢেউ 60 থেকে 80 ফুট পর্যন্ত উঠতে পারে। উষ্ণ এবং ঠান্ডা জলের মিলনের ফলে এই অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ও তৈরি হয়। এছাড়াও আন্টার্কটিকার বরফ ঠান্ডা জলের কারণে এখানকার তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। সুতরাং এই অবস্থানটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী অবস্থানগুলির মধ্যে একটি। নিম্নে আন্টার্কটিকা, যেখানে কেউ বাস করে না, এবং উপরি অংশে মারাত্মক সমুদ্র। এই অবস্থায় আপনার জাহাজ যদি দুর্ঘটনায় পড়ে, তবে এই বিপদে আপনাকে সাহায্য করার জন্য আপনি একাই থাকবেন। ক্যাপ্টেন কুক সপ্তদশ শতকে লিখেছিলেন যে দক্ষিণ মহাদেশ আবিষ্কারের ধারণাটি আমাদের ত্যাগ করা উচিত, কিন্তু মানুষের স্বভাব বড়ই অদ্ভুত। যে জিনিসে মানা বেশি সেই জিনিসে মানুষের হানা বেশি। এরপর মানুষেরা সেই কাজটি করতে শুরু করে। বিংশ শতকে দক্ষিণ মেরু অন্বেষণ এবং আবিষ্কারের ঢেউ দেখা যায়। সমস্ত অভিযাত্রীদের মনোযোগ শুধুমাত্র দক্ষিণ মেরুতেই আটকে ছিল। যেমন 1914 সালে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটন আন্টার্কটিকা অন্বেষণের জন্য রওনা হয়েছিলেন। তিনি আটলান্টিক মহাসাগর অতিক্রম হওয়ার সময় ড্রেক প্যাসেজে পৌঁছান, যেখানে রুক্ষ সমুদ্র তার জাহাজটিকে বরফের হিমবাহে আঘাত হানে এবং এটিকে ভেঙে চূর্ণ করে দেয়। আর্নেস্ট ও তার কয়েকজন সহকর্মী বরফের উপর আশ্রয় নেয় এবং সাহায্যের জন্য একটি ছোট লাইফ বোটে 5 জনের সাথে কাছাকাছি একটি দ্বীপে পৌঁছায়। 1 মাস সমুদ্রে থাকার পর আর্নেস্ট দক্ষিণ জর্জিয়া দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু এই 1 মাসে তিনি যা দেখেছিলেন তা তিনি বর্ণনা করেন, এটি আমাদের বিশ্বের সমুদ্রের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বিপজ্জনক অংশ, এবং আমাদের এই দ্বীপে পৌঁছানো একটি ভাগ্যের ব্যাপার ছিল। আর্নেস্ট আরও দাবি করেছিলেন যে আন্টার্কটিকায় মানুষের শেষ যাত্রা হতে পারে। পরবর্তী 3 মাসে আর্নেস্ট এবং অবশিষ্ট বন্ধুদের উদ্ধার করার জন্য 3টি প্রচেষ্টা করা হয়েছিল, এবং সৌভাগ্যবশত এই গোটা মিশনে তারা কেউ মারা যায়নি। একইভাবে এপ্রিল 2012 সালে একজন ব্রাজিলিয়ান ব্যবসায়ী জোয়েন লারা তার বিলাসবহুল ক্রুজ জাহাজে 4 জনের সাথে একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য এখান দিয়ে যাচ্ছিলেন। তখন একটি ঝড় আঘাত হানে এবং 100 ফুট ঢেউ জাহাজটিকে তুলে আন্টার্কটিকার বরফে আছাড় মারে। দ্রুত জাহাজের রেডিও ব্যবহার করে চিলি সরকারের কাছে একটি উদ্ধারের অনুরোধ জারি করা হয়। আবহাওয়া এতটাই ভয়ানক ছিল যে চিলির উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে 4 দিন সময় নেয় এবং তাদের সবাইকে অনেক কষ্টে উদ্ধার করা হয়। গত 10 বছরে এখানে এরকম ঘটনা অনেক ঘটেছে, তবে বর্তমানে আধুনিক টেকনোলজির জাহাজগুলির তুলনায় পুরনো জাহাজগুলিতে দুর্ঘটনা বেশি দেখা গিয়েছে। তা সত্ত্বেও বর্তমান আধুনিক জাহাজগুলিও এখান থেকে যেতে অনিচ্ছুক। পরিবর্তে তারা ম্যাগেলান প্রণালীর সরু পথ দিয়ে যেতে পছন্দ করে। যদিও ম্যাগেলান প্রণালীতে অপ্রত্যাশিত কুয়াশা, প্রবল বাতাস এবং খুব ঠান্ডা আবহাওয়া রয়েছে, কিন্তু এটি এখনও ড্রেক প্যাসেজের তুলনায় নিরাপদ রাস্তা। পানামা খাল নির্মিত হওয়ার আগে সমস্ত বাণিজ্যিক জাহাজ পশ্চিমা আমেরিকা এবং উত্তর আমেরিকায় পৌঁছানোর জন্য এই পথটি ব্যবহার করত। পানামা খালের কাজ শেষ হওয়ার পর এই রুটটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে। তবে পানামা খাল ধীরে ধীরে মৃত্যুবরণ করছে, তাই আশা করা হচ্ছে এই রুটে আবারও একবার জাহাজের ভিড় দেখা যাবে। এই সম্পর্কে একটি ডিটেলস ভিডিও আমরা বানিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন। ড্রেক প্যাসেজ আমাদের বিশ্বের নৌগো অঞ্চলগুলির মধ্যে একটি, তবে সাথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্টার্কটিকার বরফ গলে যাওয়ার সাথে সমস্ত জল এখান থেকেই বিশ্বের বাকি মহাসাগরগুলিতে প্রবাহিত হয়। এছাড়া ড্রেক প্যাসেজ আমাদেরকে প্রমাণ দেয় যে আমাদের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, প্রকৃতির সামনে আমরা 1000 বছর আগে যতটা অসহায় ছিলাম এখনও ততটাই আছি। এই সম্পর্কে আপনার কি মতামত এবং সামুদ্রিক এই রহস্য সাথে ঐতিহাসিক কিছু ঘটনা সব মিলে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।